হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ঠাকুরবাড়ির অন্দরমহল এই বইটা, চিত্রা দেবের লেখা এই বইটাকে নিয়ে কথা বলবো। যদিও আজকে আমি পুরোটা বলতে পারবো না, কারণ বইটা এখনো পুরোটা পড়ে আমার শেষ করা হয়নি। ঠাকুরবাড়ির অন্দরমহলে আজকে এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা শুধু একটা সূচনা পর্ব বলতে পারেন। এখানে মূল জিনিস হচ্ছে যে হঠাৎ করে এই যে ঠাকুরবাড়ির অন্দরমহল এই বইটা চিত্রাদেব তিনি লিখেছিলেন কেন? তিনি এই কারণেই লিখেছিলেন যে আমাদের বাংলার নবজাগরণের সময় আমাদের মহিলাদের যে যেটুকু এই যে শিক্ষা বা পড়াশুনো করে বিলেতে যাওয়া বা বিলেত থেকে ফিরে এসে নিজের দেশে প্রতিষ্ঠিত হওয়া, এই সব জিনিসগুলোর মধ্যে যদি কোনো বাড়ির মেয়েদের বড় রকমের ভূমিকা থাকে সেটা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির। তো জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এখানে কিন্তু মানে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর যতীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, এনাদের কথা কিন্তু আমি এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু বলবো না। ভিডিওগুলো আমি দেখছি যতদূর সম্ভব 4টে পার্টের মধ্যে আনার চেষ্টা করছি, তো সেইটা কিন্তু আমি করব না। আমি তাদের বংশটা শুরু হয়েছিল কি করে আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এবং বংশ তালিকা যেটা, সেটা যদি আমি পারি কাউকে দিয়ে, বংশ তালিকার লেখাটা আমার কাছে আছে, এবার লিস্টটা আমাকে বানাতে হবে। বংশ তালিকা ওইভাবে তো বললে হবে না যে এর ছেলে ওই, মানে এইভাবে বলা যায় না। একটা যদি আমি ডায়াগ্রাম না আপনাদের সামনে তুলে ধরি, তো ওটা আমি চেষ্টা করব যে সেই ডায়াগ্রামটা যদি কাউকে দিয়ে যদি করানো যায়, কিন্তু ওটা হতে একটু সময় লাগবে। তো এরপর যে কারণে এই জিনিসটা বলা যে নবজাগরণের সময় এই যে ঠাকুরবাড়ির মেয়েরা, এদের প্রতি মানে এরা সমাজের প্রতি কতটা দায়বদ্ধ ছিলেন। সমাজের প্রতি ইন দ্য সেন্স কি, আজও কিন্তু ঠাকুরবাড়ির মেয়েদের কিন্তু একটা, মানে তাদেরকে নিয়ে কিন্তু একটা আলাদা ধরনের কিন্তু কৌতূহল আছে। সেই কৌতূহলটা কেন আছে ঠাকুরবাড়ির মহিলাদের প্রতি? তো আজকে 2024 সালে দাঁড়িয়েও কিন্তু এই যে মেয়েদের যে ভূমিকাটা সংসারে, সংসারে মেয়েদের ভূমিকা মানে আজও মানে 2024 সালে দাঁড়িয়েও কিন্তু বলা হয় যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত পড়াশোনা করো, তারপর বিয়ের সম্বন্ধ দেখা হোক বা লাভ ম্যারেজ হোক, স্বামীর ঘরে চলে যাও, সেখানে তুমি সংসার করো, তোমার সন্তান হবে, মানে তুমি তারপর ওইটুকুই, মানে ওই স্বামী সন্তান সংসার এইটুকুর মধ্যেই একটা সীমাবদ্ধ জীবন। কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরা কিন্তু সেটা করেনি। তারা সংসার করেছেন, কিন্তু সংসার করার পরেও কিন্তু তারা অন্যান্য অনেক কাজ করেছেন। এবং সেই কাজগুলো কি কি? যেমন ঘোড়ায় চড়েছেন। কাদম্বরী দেবী ছিলেন যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নতুন বৌঠান বলতেন, তিনিই ঘোড়ায় মানে চড়া শিখেছিলেন শ্বশুরবাড়িতে এসে। ঘোড়ায় চড়েছেন। কেউ বিলিতি কায়দায় শাড়ি পরেছেন। জ্ঞানদানন্দিনী দেবী, তিনি বড়লাট সাহেবের সামনে তিনি তার স্বামীর সঙ্গে তিনি এসেছিলেন। আগেকার দিনে মেয়েরা যেখানে পর্দার মধ্যে থাকতো মহিলারা, সেখানে তিনি এসেছেন বড়লাটের সামনে। কারণ যেহেতু সেই সময় ব্রিটিশ অধ্যুষিত ভারতবর্ষ ছিল বলে। এছাড়া লেখালেখি করা, নাটকে অভিনয় করা, গান করা, এমনকি নিজেদের যে পোশাকটা আছে সেই পোশাকটার মধ্যে মানে তারতম্য, মানে তারতম্য মানে কি বলুন তো, একটু আলাদা করে দেওয়া। যেমন আজকে আমি যখন, আমি আমার কথা বলছি, আমি যখন কোনো পোশাক কিনি, নয় আমি টেলারের কাছে দিই সেটাকে মানে সালোয়ার বানাতে, বা আমি অনলাইন থেকে শপিং করি। তো এই দুটোর মধ্যে কিন্তু, মানে দুটোর মধ্যে যে কোনো একটা পন্থা আমি নিই। আমি কিন্তু ওই অনলাইনে শপিং করে আসা যে জামাটা, সেটার ওপর কিন্তু আলাদা করে কিন্তু মানে কোনো ডিজাইন বানাই না। যেটা এসছে সেটাই আমি পরি। এটা সবাই করে তাই। কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরা কিন্তু সেটা করতেন না। তারা কিন্তু তাদের জন্য আলাদা নকশি কাঁথা, তাদের পোশাক আশাকের জন্য সমস্ত কিছু ব্যবস্থা থাকতো। মানে তাদেরকে কিন্তু বানিয়েই দেওয়া হতো। তার উপরেও কিন্তু তারা নিজেদের মতো করে কারুকার্য করতো। যদি যেটা বানিয়ে আসতো সেই ডিজাইন যদি তাদের পছন্দ না হতো, মানে আমরা কি হয় টেলারের কাছ থেকে কোনো কিছু অসুবিধা হলে আমরা বলি যে আর একবার ঠিক করে দিন, বা এইরকম ভাবে আমরা বলি। ওনারা সেটা করতেন না। ওনারা ওটা দেখতেন, দেখে নিজেরাই সেটা ঠিক করে
একদম একটা নতুন আকার তারা দিয়ে দিতেন। তো এটা কিন্তু একটা বেশ দারুণ ক্রিয়েটিভিটির কাজ তারা কিন্তু করতেন। তো মানে ঠাকুর বাড়ির মেয়েরা তো এইভাবেই কিন্তু মানে সমাজে পোশাক আশাকের ব্যাপারে, বিশেষ করে জ্ঞানদানন্দিনী দেবী তো পোশাক আশাকের ব্যাপারে এই যে আগেকার দিনের মেয়েরা যখন ঘরের মধ্যে থাকতো, মানে তাদের শাড়ির যে কোয়ালিটি ছিল, কাপড়ের যে কোয়ালিটি ছিল, প্রচণ্ড পাতলা ছিল কাপড়ের কোয়ালিটি। কিন্তু জ্ঞানদানন্দিনী দেবী আসার পর মানে তিনি যখন পোশাকের যখন মানে পোশাক আশাকের প্রতি যখন তিনি মানে কি বলবো সতর্ক হতে বা সচেতন হতে শুরু করলেন, কারণ একটা জিনিস তিনি বুঝতে পেরেছিলেন যে যেই মুহূর্তে আমি অন্দরমহল থেকে আমি বহির্মহলে পুরুষদের সামনে যখন আমি আসছি, তখন আমার পোশাক আশাকের মধ্যে একটা মার্জিত ব্যাপার থাকাটা খুব দরকার। মানে যাতে আমার পোশাক দেখে যেত মানে কোনো পুরুষের নজর মানে না অন্যরকম হয়ে যায়। তো সেই হিসাবে তিনি পোশাক আশাকের প্রতি কিন্তু একটা অন্য রকমের মানে তিনি অ্যাপ্রোচ রাখতেন। এবং তিনি আগেকার দিনে মেয়েরা কিন্তু এরকম বনেদি বাড়ির মেয়েরা কিন্তু ব্লাউজ পরতো না, তিনি কিন্তু ব্লাউজের প্রচলনটা করেছিলেন জ্ঞানদানন্দিনী দেবী। এবং এছাড়া আমাদের মেয়েদের আরও যা যা ইনার গার্মেন্টস আছে, এই সমস্ত কিছুর প্রচলন কিন্তু মানে পরার যে প্রথাটা, এই প্রথাটা কিন্তু তিনিই মানে শুরু করেছিলেন মানে পোশাক আশাকের ব্যাপারে। এবং তিনি পার্সিদের স্টাইলে, পার্সিরা যে স্টাইলে শাড়ি পরতো সেই স্টাইলটাকেই কিন্তু নতুন করে আমাদের সামনে নিয়ে এসেছিলেন। আজকে আমরা শাড়ি পরলে আঁচলে প্লিট দিই বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ব্রোচ লাগাই। তো সেই সব জিনিসগুলো কিন্তু এই যে ব্রোচ লাগানোর যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু আজকে আমরা বাইরে গেলে ব্রোচ লাগাই। ঠাকুরবাড়ির মেয়েরা ঘরের মধ্যেই বিকেলবেলা যখন স্নান খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিয়ে বিকেলবেলা যখন ওই সন্ধে দেওয়ার আগে যখন পোশাক পরিবর্তন করতেন, তখনই কিন্তু তারা সেই ব্রোচ, ওই দামি ব্রোচ কিন্তু তারা লাগাতেন। তো সেই দিক থেকে আমরা মানে বুঝতেই পারছি যে ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলাদের জীবনযাপন, আমি শুধুমাত্র পোশাক আশাক না, অন্যান্য অনেকের ব্যাপারে আমি বলবো। এটা আমি চেষ্টা করছি যে 4টে পার্টের মধ্যে নিয়ে আসা, যদি একান্ত না হয় তাহলে 5টার মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। তো এটাই ছিল একটা মানে কি বলবো একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আমি বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং and please subscribe my channel. Till then, goodbye.